আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ইদানিংকালে কি হয়েছে জানি না, আমার স্নেক প্ল্যান্টের গাছগুলো মরে যাচ্ছে। প্রায় 2টা গাছ মরে গিয়েছে। এই হলুদ বর্ডারের এই গাছটা রয়েছে, তো এইটারও দেখলাম 2টা পাতা ঝরে গিয়েছে। সেটা আবার আমি আমার রান্নাঘরের যে জানালায় খানিকটা আলো আসে সেখানে রেখে দিয়েছি। চা যেমন আমি খেতে ভালোবাসি, ঠিক তেমনি চা বানাতেও আমার ভীষণ ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে চা বানানোর এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের কেমন লাগে আমার চা বানানোটা জানাবেন তো। ইদানিংকালে মাইগ্রেনের ভয়ঙ্কর ব্যথায় ভুগছি, একদম কুপোকাত হয়ে গিয়েছি, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো কি আর করা যাবে, দৈনন্দিন জীবন তো আসলে জীবনের মতোই চলবে, আমার জন্য থেমে থাকবে না। ইদানিং সকালবেলা বেশ দেরি করেই বিছানা ছাড়ি, আর বিছানা গুছিয়ে টুকিটাকি যে প্রয়োজনীয় কাজ সেগুলো শেষ করে রান্নাঘরে আসি, 1 কাপ চা বসাই, আর তারপর যে কাজগুলো থাকে সেগুলো করি। মূলত রাতের এই থালা বাসনগুলো ধোয়া ছিল, সেগুলো উঠিয়ে রাখছি। আমি বুঝি না এত থালা বাসন কোথা থেকে হয়। বাসায় তো এখন আমরা 3জন মানুষ, ভাতিজিও ইদানিং খুব কম আসে। তার কারণ হচ্ছে তার প্রচুর পড়াশোনা রয়েছে, তার স্কুল, তার কোচিং, তার টিচার, সব কিছু মিলিয়ে সে ভীষণ রকমের ব্যস্ত। আমি, ভাগ্নি আর আমার হাজব্যান্ড তো সারাদিন অফিসে থাকেন, সারাদিন বাসায় থাকে আমি আর ভাগ্নি। তবুও কেন যেন এত থালা বাসন হয় জানি না। তো যাই হোক, থালা বাসনগুলো জায়গা মতো রেখেছি। এখন চাটা করে নিয়েছি, নিজের মতো করে একটু চা খাবার পালা। চাটা হয়ে গিয়েছে, এখন এটাকে একটু আমার নিজের মতো করে চুপচাপ বসে খাবো আর কি। তো এই পোর্শনটা হচ্ছে আমার ডাইনিংয়ের পোর্শন। এই পোর্শনে যদি লাইট না জ্বালাই তাহলে ঠিক এমন একটা আবহাওয়ার সৃষ্টি হয়। খুব একটা অন্ধকারও না, কারণ ভয়েট রয়েছে, সেখান থেকে বেশ আলো আসে। এই যে নীল পর্দা দিয়ে আমি রেখেছি যে অংশটা, এটাই ভয়েট। তো যখন মাইগ্রেনের প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় না, তখন আমি আলো সহ্য করতে পারি না কেন জানি। চা খেয়ে ঘর ঝাড় দিয়ে ঘর টুকটাক গুছিয়ে এখন চলে এসেছি আবার রান্নাঘরে। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাত বসানোর পরে আমি সিঙ্কে যত থালা বাসন ছিল সেগুলো সমস্ত ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে সিঙ্কটা রেখেছি। আমার রান্নাঘরের কাউন্টারটা খুবই কম, এই যে ঝুড়িটা রেখেছি সির্ফ এতটুকুই। তো একটু সাবধানে কাজকর্ম করতে হয় আর কি। তবে বেশ সমস্যা হলেও কিছু করার নেই, ভাড়া বাসা, আমার মন মতো তো কোনো কিছু হবে না, সেখানে অ্যাডজাস্ট করেই থাকতে হবে। ঢাকা শহরের প্রায় 70 থেকে 80 ভাগ লোকই এইভাবে থাকে, তাদের মধ্যে আমিও একজন। তো আজকে দুপুরে রান্নাবান্নার ঝামেলা খানিকটা কম। এই যে ফ্রিজে খানিকটা তরকারি ছিল, সেটাই বের করে নিয়েছি। মাঝে মধ্যে যখন আমি তরকারি রান্না করি, বিশেষ করে মাংস আইটেমগুলো, তখন আমি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি যাতে 2 দিন হয়ে যায় এমন। তো খানিকটা তুলে আমি বক্সে করে ফ্রিজে রেখে দেই, কারণ আমি যেহেতু জানি যে আমার কি কন্ডিশন, হুট করে আমার অসুস্থতায় হতে পারে, যার কারণে এই ব্যবস্থাটা আসলে নেয়া। শরীরের সাথে আসলে পেরে উঠি না, কি করব, শরীর তো আর জোর জবরদস্তি করে চলে না। রান্নাটা করা থাকলে দেখা যায় যে টুকটাক করে সংসারের অন্যান্য জিনিসগুলা খুব একটা ম্যান্ডেটরি না হলেও, কিংবা হলেও অল্প স্বল্প করে চালিয়ে নেওয়া যায়। কিন্তু না খেয়ে তো আর থাকা যাবে না, খাবারের ব্যবস্থা তো করতেই হবে। মানুষের সমস্যা থাকবে আর তার সমাধানও রয়েছে, তাই যেই জায়গাতে আমার সমস্যা আমি চেষ্টা করি সেইটার সমাধান স্বরূপ কিছু করে রাখতে, যাতে সমস্যা হলে সেই সমাধানটাও দ্রুততার সাথে করা যায়। তো এই যে রান্না করে খানিকটা মাঝে মধ্যে রেখে দেওয়াটাও আমার একটা সমস্যা সমাধানের মাধ্যম আর কি। শারীরিক জটিলতাগুলোকে তো আসলে বাগে আনা যায় না, এগুলো চাইলেও হাতের মুঠোয় এনে রাখা যায় না, কিংবা নিয়ন্ত্রণের উপায় নেই। যেহেতু শারীরিক জটিলতাগুলো আমার নিয়ন্ত্রণে নেই, চেষ্টা করি সেটার পাশাপাশি পাল্লা দিয়ে আনুষঙ্গিক বিকল্প ব্যবস্থা স্বরূপ জীবনটাকে যতটা সহজ করে চালানো যায় আর কি। যতটা যখন প্রবলেম হবে তখন একটু আরাম, আবার যখন ঠিকঠাক সব থাকবে তখন ধারাবাহিকভাবে জীবনযাপন করা, এই আর কি। তরকারিটা গরম করে নিচ্ছি, ওদিকে ভাত হয়ে গিয়েছে, ভাজিও হয়ে গিয়েছে, দুপুরে খাবারটা সেরে নেব।
বিকেলের দিকে আমার মনে হলো যে অনেক দিন গাছের একটু পরিচর্যা করা হয় না, তো একটু তো যত্ন নিতে হবে, না হলে আবার এইগুলো সব মরে শেষ হয়ে যাবে। মানে বিষয়টা এইরকম যে যেদিকে চোখ দিচ্ছি সেদিকেই কাজ হচ্ছে, আর যেটা চোখের আড়ালে থেকে যায় সেটার অবস্থা করুন আর কি। নিজে ভালো না থাকলে আসলে সংসারের খেয়ালও যে রাখা যায় না, কারোরই খেয়াল রাখা যায় না, এটা তার প্রমাণ। তো বিকেলের দিকে খানিকটা সার দিয়ে, জৈব সার দিয়েছি আর নিমখোল দিয়েছি, এটা দিয়ে খানিকটা খুঁচিয়ে নিয়েছি গাছগুলো, আর তারপর পানি দিয়ে দিচ্ছি। তো 2 মাস অন্তর অন্তর যদি নিমখোল কিংবা জৈব সারটা গাছে অ্যাপ্লাই করা যায়, ভালো ফল হয় আলহামদুলিল্লাহ। এভাবে আমি তো অ্যাটলিস্ট বাঁচিয়ে রেখেছি আমার গাছগুলোকে। আর এই হচ্ছে সেই আমার একমাত্র বেঁচে থাকা স্নেক প্ল্যান্টটা। তো এটার পাতা ঝরে যেয়ে মাত্র 2টা ডাঁটা রয়েছে আর কি। আর গাছগুলোকে এত যত্ন করি, কি করব, যে বাহির দিয়ে এভাবে রেখে দিয়েছি। এই যে ক্যাকটাসটা, এটাতে ফুল এসেছে, এত কষ্ট করে যত্ন নেওয়ার চেষ্টা করি, তারপর যখন গাছ মরে যায় কি ভীষণ যে কষ্ট লাগে, আসলে সেটা বলে বোঝানো যাবে না। অসুস্থতা পাশাপাশি অন্যান্য জিনিসের জন্য বেশ কয়েকদিন গাছের যত্ন নিতে পারিনি, যেমন কয়েন প্ল্যান্টে পানি দেওয়া হয় নাই। এই 2টা টব ভর্তি কয়েন প্ল্যান্ট ছিল, মরে কি অবস্থা হয়ে গিয়েছে। মাঝে মাঝে মনে হয় কি গাছটা সব ফেলে টেলে দিয়ে চুপচাপ বসে থাকবো, ভালো লাগে না এগুলো। আর কী যে করব, মায়া তো ছাড়তেও পারি না, আবার ধরে রেখে যদি মরে যায় কষ্টও লাগে আর কি। বিকেলের দিকে, মূলত পড়ন্ত বিকেল বলা যেতে পারে, সন্ধ্যার আগ মুহূর্ত, তখন হঠাৎ করে হাজব্যান্ড ফোন দিলেন যে তিনি অফিস থেকে বের হয়েছেন, খুব জরুরি কিছু কাজ রয়েছে, এগুলো করতে হবে। তার উদ্দেশ্যে মূলত বের হয়েছি আমি একাই। তো সেই কাজকর্ম সব সেরে তারপর আমি আর হাজব্যান্ড ফিরছিলাম বাসায়। কাজ টাজ করে এত গরম লাগছিল, তারপরে বোবা পার্ল দিয়ে একটা ব্লুবেরি স্মুথি নিয়েছিলাম, অলওয়েজ আমার পছন্দের তালিকায় যেটা রয়েছে। তো সেটা খেতে খেতেই বাসায় এসেছি। বাসায় আসার পরে মনে হলো যে রাতের খাবারের তো আয়োজন করতে হবে, তবে মনে হলো যে একটু ডিফারেন্ট কিছু করা দরকার। একঘেয়েমি খাবার দাবারই তো, ফ্রিজে যেহেতু মোমো রয়েছে, তো ভাবলাম যে মোমো দিয়ে কি করা যায় যেটা একটু ডিফারেন্ট হবে, আবার পেটও ভরে যাবে এমন। তো ভাতিজিকে ফোন দিলাম, বললাম যে মা আসো, আজকে আলাদা রকম ডিনার হবে, তো সেটা খেয়ে তারপর তুমি আবার তোমার বাসায় যেও, পড়াশোনা করো। তো সেটা শুনে তো ভাতিজি চলে আসলো। ভাতিজি আবার বিভিন্ন টাইপের ডিশগুলা টেস্ট করতে ভীষণ ভালোবাসে, মানে এক্সপেরিমেন্ট আমরা যেমন করি, ও না আমাদের সাথে একদম মিশে গিয়েছে, ও এক্সপেরিমেন্টাল খাবারগুলো ভীষণ পছন্দ করে। তো আজকে ভাবলাম যে মোমো দিয়ে নুডলস দিয়ে একটু সুপি করে রান্না করব, তাহলে সুপি নুডলস মোমোর একটা আইটেমের মতো হয়ে যাবে। তো সেটাই করছিলাম। নুডলসের যেই মশলার প্যাকেটগুলো ছিল সেগুলো দিয়েছি, টমেটো সস, বারবিকিউ সস, তারপরে ওয়েস্টার সস, এগুলো দিয়েছি, সয়া সস, তারপর খানিকটা মটরশুঁটি দিয়ে নিয়েছি। আর এইবার তো মোমোগুলো ছেড়ে দেবার পালা। মোমোগুলো ফ্রোজেন করে আমি কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হয়েছি, যেমন মোমোগুলো খুলে যাচ্ছিল, ভেঙে ভেঙে চলে আসছিল। আমি জানি না ঠিক কীভাবে মোমোটা ফ্রোজেন করা যায়। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন তো, মোমোটা কিভাবে ফ্রিজে রাখা যায় ফ্রোজেন করে, যাতে যখন তখন খাওয়া যাবে। আর মোমো দেওয়ার পালা শেষ হলে কিন্তু আমি এদিকে নুডলস দিয়ে নিচ্ছি, 3টা নুডলস দিব। কিমচি এই নুডলসের আলাদা কি বিশেষত্ব আমি না বুঝতে পারিনি, তবে যাই হোক আমার কাছে সব টেস্ট একই রকম লেগেছে মিস্টার নুডলসের। সেটা রামেন হোক কোরিয়ান, কিংবা এই কোরিয়ান রামেন কিমচি হোক, একই টেস্ট লেগেছে আর কি। তো যাই হোক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার খানিকটা। তো এই তো ঘন হয়ে এসেছে, আর আলহামদুলিল্লাহ আমাদের ডিনারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভ করে দেওয়ার পালা। প্রথম দফাতেই ভাগ্নি আর ভাতিজিকে দিচ্ছি, কারণ তাদের পড়াশোনা রয়েছে, তারা খেয়ে দিয়ে তাদের পড়াশোনার কাজে চলে যাবে, আর তারপর আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো। যদি ভিডিও ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর যদি পরবর্তীতে আরও এরকম ভিডিও দেখতে চান তবে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।